বারান্দার মধ্যে বসে আছে তে। কপালে চিন্তার ভাঁজ, নবীন বরণে কোন শাড়িটা পরে যাবে এটা নিয়েই ওর যত চিন্তা। র্যাম্প ওয়াকে কৃষক বউ থিমের জন্য শাড়ি, আলতা, কুলা সব কেনা হয়ে গেছে, কিন্তু এর বাইরে শাড়ি নেওয়া হয়নি। তে শাড়ি তেমন একটা পরে না, শেষবার পরেছিল বছরখানেক আগে। ওর একটা বদ অভ্যাস হলো কোনো কাজই সে সময় থাকতে করবে না, শেষ মুহূর্তে এসে হুলুস্থুলু কাণ্ড ঘটাবে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। হাতে কয়দিন সময় পেলেও শাড়ি ঠিক করে রাখেনি। আজ অনুষ্ঠান, ঘন্টাখানেক বাদেই তৈরি হয়ে বেরোতে হবে, তাই এখন সে শাড়ি বাছাই করতে বসেছে। ইয়ঞ্জনের আলমারিতে শাড়ির সংখ্যা কম করে হলেও 50 হবে। এর মধ্যে জামদানি, তাঁত, সিল্ক, কাতান সব ধরনেরই শাড়ি আছে। কালারগুলোও বেশ, তাই কোনটা ছেড়ে কোনটা পরবে এ নিয়েতে দ্বিধায় ভুগছে। ইয়ঞ্জনের শরীরটা কিছুটা অসুস্থ, তাই স্কুল থেকে ছুটি নিয়ে আপাতত বাড়িতেই আছে। দিন 10 বাদেই তার সার্জারি। শরীরের অবস্থা যাতে খুব বেশি খারাপ না হয়, তাই সার্জারির কিছুদিন আগেই হসপিটালে ভর্তি করার পরামর্শ দিয়েছে ডক্টর। এটা থেকে জানানো হয়নি, তাকে জানানো হয়েছে সব ঠিকঠাকই আছে। বর্তমানে ইয়ঞ্জন বসার ঘরে বসে আছে, রিনাকে সকালের নাস্তার ব্যাপারে বোঝাচ্ছেন। তে এবার ওর মাকে ডাকলো, মা একটু এদিকে আসবে। মেয়ের ডাক পেয়ে ধীর পায়ে নিজের রুমের দিকে এগোলো ইয়ঞ্জন। শাড়ির স্তূপ দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল তের দিকে। তে করুণ সুরে বলল, শাড়ি সিলেক্ট করতেই পারছি না, কোনটা পরবো বলে দাও না একটু। ইয়ঞ্জন দুর্বল পায়ে বিছানার এক কোণে গিয়ে বসলো। সবকটা শাড়ির দিকে একবার চোখ বুলিয়ে বলল, ওয়ার্ড্রপের সাইডে সিঙ্গেল ড্রয়ারে বড় একটা ডালা আছে, ওটা নিয়ে আয় তো। কাঠের ওয়ার্ড্রপটা আলমারির পাশেই, সেটা খুলে দেখলো একটা বড় ডালা। তে ওটা হাতে নিয়ে মায়ের কাছে এসে বলল, এই ডালা ভর্তি গয়না শাড়ি কোথা থেকে এলো মা? তোর শ্বশুর বাড়ি থেকে, শান্ত স্বরের জবাব দিল ইয়ঞ্জন। তাড়াহুড়োয় বিয়ে হওয়ায় শাড়ি গয়না দেওয়া হয়নি তোকে, তাই জিন এক গাদা শাড়ি গয়না নিয়ে এসেছিল কাল, তোকে দিতে ভুলে গিয়েছিল। খুলে দেখ। তেও খুব আগ্রহ নিয়ে বিছানায় বসে ডালার র্যাপিংটা খুলল। তাতে 4টে শাড়ি এবং 2টো জুয়েলারি বক্স বেরিয়ে এলো। ইয়ঞ্জন গয়নার বাক্সটা খুলে দেখালো, তাতে সোনার গয়না। তে শাড়িগুলো উল্টে পাল্টে দেখছিল। ইয়ঞ্জন জুয়েলারি থেকে চোখ সরিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল, এখান থেকে একটা শাড়ি পর। নবীন বরণের অনুষ্ঠানে আমি বউয়েদের মতন এসব শাড়ি পরে যাব? অবাক হয়ে প্রশ্ন করলো তে। শাড়িগুলো নেড়ে চেড়ে ইয়ঞ্জন বলল, কালো জামদানিটা পর, ওটা হালকা সুন্দর আছে, তোকে ভালো মানাবে। তেরও মনে হলো এই শাড়িটা পরাই যায়, দেখতে ভালোই লাগছে, তাই সেও সাই জানালো। এই পর্যায়ে ইয়ঞ্জনকেও প্রাণবন্ত দেখালো। তিনি আকস্মিক প্রফুল্লতার সাথে বলে উঠলেন, আয় শাড়িটা আমি পরিয়ে দিই তোকে। তেও খুশি হয়ে হেসে দিয়ে বলল, আচ্ছা মা। এরপর ইয়ঞ্জন মেয়েকে শাড়ি পরিয়ে দিল, চুলে খোপা করে দিল, জেহবকে পাঠালো গাজরা আনতে। এরপর চোখে গাঢ় করে কাজল পরিয়ে দিয়ে কপালে একটা টিপ পরিয়ে দিল। হাতে কালো রেশমি চুড়ি, কানে ঝুমকো আর গলায় হার, ঠোঁটে ম্যাট লিপস্টিক। আজকের দিনটা তে তার মাকে উৎসর্গ করে দিল। তার মা তাকে যেভাবে সাজাতে চাইলো সেও ঠিক সেইভাবেই সাজলো। তের সাজ শেষ হতেই জেহব গাজরা নিয়ে হাজির হলো। তের মা সুন্দর করে সেটা তের খোপায় লাগিয়ে দিল। এরপর মেয়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, বাহ চমৎকার লাগছে তোকে, যেন কারোর নজর না লাগে। তে ভুরু কুচকে নিজেকে আয়নায় দেখলো, সত্যি খুব একটা খারাপ লাগছে না তাকে। এরপর ইয়ঞ্জন জিনকে ভিডিও কল করলো। দুজনে গোপনে ফিসফিস করে আলাপ সেরে নিল। দুই বান্ধবীর আলাপ শেষ হওয়ার পর ইয়ঞ্জন তের হাতে ফোন ধরিয়ে দিল, এই নে জিন কথা বলবে তোর সাথে। ফোনের স্ক্রিনে চোখ রেখে জিন বলে উঠল, আহা কি মিষ্টি লাগছে তোকে। তে লাজুক হাসলো, তারপর কৃতজ্ঞতা সুরে বলল, শাড়িটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আন্টি। পছন্দ হয়েছে তোর? জিন অবাক হলো বোধহয়, তের যে পছন্দ হবে সেটা তিনি আশা করেননি। হ্যাঁ ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য তোমার কিন্তু একটা টাই থাক প্রাপ্য, দেখা হলেই একটা টাই থাক দেব। জিন আনন্দে বিমোহিত হলো। এরপর বলে উঠল, বাকি শাড়িগুলো আমি কিনে দিলেও এই শাড়িটা কিন্তু জাঙ্কুকি পছন্দ করে কিনেছে, তাই আজ কলেজে দেখা হলে প্রাপ্য জিনিসটা ওকেই দিস তাহলে। এরপর মিটি মিটি হেসে ফোনটা কেটে দিল জিন। পুত্রবধূর সাথে ছেলেকে নিয়ে এভাবে খোলামেলা ভাবে কথা বলা যায় না, কেমন অস্বস্তি লাগছে। জিন ফোনটা কাটতেই তে অবাক হয়ে বসে রইল। স্যার কিনেছে শাড়ি, তাও তার জন্য। এখন ওই শাড়ি পরে কলেজে যাবে কি করে?
যদি স্যারের মুখোমুখি পড়ে যায় তবে? জাংকুক যদি তার দেওয়া শাড়ি পরাটাকে অন্যভাবে নেয়? লজ্জায় লাল হয়ে গেল তের দুই গাল। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এই শাড়িটা পরে খুব উসকুস লাগছে, শাড়িটা চেঞ্জ করে নি। তের মনের ভাব ধরতে পেরে রঞ্জন চোখ রাঙিয়ে বলল, খুলেই যখন ফেলবি তাহলে আমাকে দিয়ে পড়ালি কেন? যা ইচ্ছে তাই কর। আমার কথা যখন শুনবি না তাহলে জিজ্ঞেস করছিস কেন? আমি বলার কে? আমার কোনো দাম আছে নাকি? মায়ের এমন অভিমান দেখে তের শাড়ি খোলার সাহস হলো না। মনে মনে বলল, আজ কোনোভাবে যেন জাংকুকের সাথে দেখা না হয়। আর সিদ্ধান্ত নিল পারফরমেন্সের সময় শাড়ি চেঞ্জ করে বাঙালি শাড়ি পরবে, তার আগে আর চেঞ্জ করবে না। এরপর তে কলেজের উদ্দেশ্যে বের হতেই দেখলো রিনা বসার ঘরে ঝাড়ু দিচ্ছে। তেকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আরে বাস আপা, আপনারে দেখে মোর দিলের বাতি জ্বলে উঠছে। তে রেগে বলে উঠল, এই তোর বাতির পাল্লায় পড়ে ওই দিন হসপিটালে আমার আত্মার বাতি নিভে যাচ্ছিল, আর একদিন ওসব কথা বলবি? দেখিস তোর একদিন কি আমার একদিন। তের শাসানিতেও রিনা থামলো না। আজকে আপনারে একদম পরীর মতো লাগতাছে। তুলা ভাই একবার দেখলেই একেরে কাত হইয়া পইরা যাইব। মাটিতে শুইয়া বুকে হাত দিয়া কান ধরবো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগি মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। হো আমি জ্ঞান হারাবো, মরে যাব। গুনগুনিয়ে উঠল রিনা। চমকে উঠল তে। জাংকুক কি সত্যি এমন করবে নাকি? এই লোকটার তো ওর দিকে তাকাতেই লজ্জায় মাটিতে মিশে যায়। সেই জায়গায় সে যদি এমন করে তাহলে তোর মরণ হবে নির্ঘাত। তের নীরবতার মাঝে বসার রুমে ঢুকলো জেহব। তারপর সোফায় বসে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, জাংকুক ভাইয়া ওর রূপে বিমোহিত হয়ে জ্ঞান হারাবে না, ওকে দেখেই জ্ঞান হারিয়ে বসবে। যা ভয়ানক সেজেছে, দেখেই ভয় লাগছে। জেহবের কথায় তে রেগে গিয়ে বলে উঠল, একদিন তুই ঘুম থেকে উঠে দেখবি তুই নিঃশ্বাস নিতে পারছিস না। ঘটনাস্থল পরখ করে দেখবি তোকে মেরে ফেলা হয়েছে, আর সেটা করেছি আমি। সেদিন হাজার কাকুতি মিনতি করলেও আমি তোকে ছাড়বো না। তো আমি কি তোকে ছেড়ে দেবো ভাবছিস? ভূত হয়ে ঘাড় মোটকাবো তোর। জাংকুক ভাইয়া বউ বউ করে কান্না শুরু করলেও আমি থামবো না। বাঁকা হেসে বলল জেহব। টিনা ঝাড়ুটা মেঝেতে ফেলে জেহবের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, না চৌধুরী সাহেব না, আপনি এমনটা করতে পারেন না। নদীকে সাগরের কাছ থেকে আলাদা করতে পারেন না আপনি। আপনি কি জানেন না নদী ছাড়া সাগর নিঃস্ব? নদী ছাড়া সাগর বাঁচবে না, সে শুকিয়ে মরে যাবে। এমনটা করবেন না চৌধুরী সাহেব, আপনার পায়ে পড়ি। মুখে কান্না কান্না ভাব এনে জেহবের পায়ের দিকে ঝুঁকলো রিনা। জেহব তাড়াতাড়ি সরে গিয়ে তাকে কটমট করে বলে উঠল, তে তোকে এবার মারার সিদ্ধান্ত বাতিল। আমি তো এবার এর ঘাটটা আগে মোটকাবো। বেয়াদব মেয়ে, তোর এই সস্তার ডায়লগ শুনতে শুনতে আমার কানটা পচে যাচ্ছে। আর একদিন শুধু তোকে দেখি বাংলা সিনেমা দেখতে, তবে দেখিস তোর একদিন কি আমার একদিন। বলেই তেরে এলো জেহব। বিপরীতে রিনা বিস্ময়ের ভান করে বলল, তুমি এই কথাটা বলতে পারলে রাজু? এই কথা বলার আগে তোমার একবারও বুক কাঁপলো না? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? একবার রাজু, একবার চৌধুরী সাহেব, আর একবার কি সাগর নদী। এইসব কথা শুনে জেহবের মাথা ভনভন করে উঠলো। জেহব মাথা চেপে ধরে চিৎকার করলো, মা, এই বেয়াদবকে আমার সামনে থেকে যেতে বলো। আর কয়েক মিনিট আমার সামনে থাকলে আমার হাতে খুন হয়ে যাবে কিন্তু। আজই বিদায় করো ওকে, অসহ্য। বলেই হনহন করে চলে গেল জেহব। তে ক্ষিপ্ত হয়ে টিভি রিমোট হাতে নিয়ে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ, রিমোট পাবি না তুই। आप हमसे हमारी जिंदगी मांग लेते, हम आपको खुशी खुशी दे देते, पर आप तो हमसे हमारी गुरूर ही छीन लिया। করুণ গলায় বলল রিনা। বাহ, বাংলা ছবি পেরিয়ে এখন হিন্দিতেও চলে গেছে। এসবে অতিষ্ঠ হয়ে তে এবার কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে পৌঁছাতেই অডিটোরিয়াম রুমের সামনে দেখা হলো জেনি আর রোজের সাথে। তারা তের জন্যই অপেক্ষা করছিল। তেকে দেখেই জেনি বলে উঠল, আরে পা, তেরানি, আজ তো তোকে খুব সুন্দর লাগছে। রোজ বলল, শাড়িটা খুব সুন্দর, কোথা থেকে নিলি? তে উত্তর দিতে পারলো না। কথাটা ঘুরিয়ে বলল, আচ্ছা অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? হ্যাঁ রে, সবেই শুরু হলো। চল তাহলে ভিতরে বসি, ভীষণ গরম লাগছে। এরপর তিন বান্ধবী ভিতরে গেল। অডিটোরিয়াম রুমের ভিতরে প্রবেশ করতেই তের চোখ পড়ল
মঞ্চে শিক্ষক সারিতে বসে থাকা জাঙ্কুকের দিকে। অস্বস্তি হানা দিল তের মাঝে। জাঙ্কুকের দৃষ্টি নিচের দিকে। তা পরখ করে তে দ্রুত মাঝখানের সারিতে একটা চেয়ারে বসে পড়ল। রোজ আর জেনিও তার পাতে গিয়ে বসলো। দুজনে সেই থেকে নানান কথা বলছে, কিন্তু তের দৃষ্টি জাঙ্কুকের দিকে নিবদ্ধ। সাদা শার্টের উপর কালো ব্লেজার পরেছে, সাথে কালো টাই, হাতে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, ক্লিন শেভ মুখ। এর আগে তে জাঙ্কুককে এভাবে কখনো লক্ষ্য করেনি। আজ প্রথম জাঙ্কুককে খুব নিখুঁত ভাবে পরখ করছে তে। লোকটা আসলেই সুদর্শন। শিক্ষক সারিতে বসে আছে জাঙ্কুক। গভীর মনোযোগ দিয়ে বক্তব্য শুনছে সে। একজন ফটোগ্রাফার অনবরত ছবি তুলে যাচ্ছে, আর অপর ক্যামেরাম্যান ক্যামেরা হাতে ভিডিও করছে। মঞ্চের পাশে বড় একটা প্রজেক্টর লাগানো। এক সময় ক্যামেরাম্যান ক্যামেরা ফোকাস করলো মাঝের সাইডে বসে থাকা তে, জেনি আর রোজের দিকে। তিনজনে তখন গল্প গুজবে মত্ত, মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে। সেই মুহূর্তটাই ক্যামেরা বন্দি করলো ক্যামেরাম্যান। তারা এতটাই গল্পে মত্ত যে তারা এটা খেয়ালই করেনি। হঠাৎ জাঙ্কুকের চোখ গেল ওই প্রজেক্টরের দিকে। হঠাৎ কালো শাড়ি পরিহিত শ্যামবতী মেয়েটির দিকে চোখ আটকালো জাঙ্কুকের। কয়েক সেকেন্ড ওই দিকেই চেয়ে রইল। তে, ভাজির মেয়েটা এসেছে তাহলে? এরপর চোখ সরালো জাঙ্কুক, তারপর আবারও চোখ রাখলো। মেয়েটা প্রাণবন্ত হাসছে। হেড টিচার শিক্ষকদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখছে। কত গুরুত্বপূর্ণ বক্তব্য, কিন্তু মেয়েটার সেই দিকে কোনো খেয়ালই নেই। জাঙ্কুক বিড়বিড় করে বলল, ফাজিল। প্রজেক্টর থেকে চোখ সরিয়ে দর্শক সারিতে তাকালো জাঙ্কুক। ফাজিল মেয়েটা কোথায় বসে আছে? এত মানুষদের মাঝে চেষ্টা গোচর হলো না। জাঙ্কুকের পাশেই বসে আছে ডিপার্টমেন্টের হেড। আকস্মিক তিনি জাঙ্কুকের কাছে ঘেঁষে গলা ঝাঁকারি দিয়ে বলে উঠলেন, দর্শক সারির সামনে থেকে 10 নম্বর লাইনে। জাঙ্কুক পাশ ফিরে জানতে চাইল, কি স্যার? ইউর লেডি। আকস্মিক থতমত খেয়ে গেল জাঙ্কুক। স্যার বুঝতে পারলো কিভাবে? কিছুটা বিব্রত হয়ে গলার কাছে টাইটা নেড়ে গলা ঝাঁকারি দিল। এরপর সামনের দর্শক সারিতে চোখ বোলালো আবার। স্যারের কথা মাফিক 10 নম্বর লাইনে দেখা মিলল কাঙ্ক্ষিত মুখটির। এই তখনও খোঁজ গল্পে মত্ত। হঠাৎ জাঙ্কুকের কানে ভেসে উঠল স্যারের বলা কথাটি। সে বিড়বিড় করলো, মাই লেডি। আকস্মিক থেমে গেল, চমকালো সে। শব্দ দুটির মাঝে যেন অন্যরকম এক অনুভূতি লুকিয়েছিল।